বাট ছবিগুলা দেখার পর তোদের এই অন্তরঙ্গ দৃশ্যগুলা তোর প্রতি আমার এতটা ঘৃণা আসছে যে এতটা বেবিচারী তুই হবি, আমার এটা কল্পনার বাইরে ছিল। তারপরও আমি চাই যে তুই যেখানে থাক ভালো লাইফটা লিড কর, এই বেবিচার থেকে তুই বেরিয়ে আয়। সরল শুনি আপনার জীবনের কথা। আমি মেরিন ইঞ্জিনিয়ারিং শিপে জব করি। 2022 আমার বিয়ে হয় পারিবারিকভাবে। হওয়ার পর আমাদের ভালোই সম্পর্ক চলতেছিল, ঘোরাঘুরি ঢাকা চট্টগ্রাম, তো এইভাবে দুটা মাস খুব ভালোভাবে কেটে গেল। তারপর আমার ওয়াইফের ইচ্ছা ছিল সে বিএসসি কমপ্লিট করবে, তো তাকে আমি গাজীপুরে এডমিশন কোচিংয়ে ভর্তি করাই দিলাম। 2023-এ আমি শিপে চলে গেলাম। সে খুব কান্না বিদারক কণ্ঠে আমাকে বিদায় দিল, সে চাচ্ছিল না যে আমি যাই, বাট তারপরেও আসলে তো জীবিকার তাগিদে এটা তো যেতে হবে। প্রথম আমার সেলটা ছিল সিঙ্গাপুর টু চায়না। আমি যখন ফোন দিচ্ছি, হ্যাঁ, সে ফোন ধরতো, কথা বলতো, কথা না বলতে পারলে সামনে রেখে দিত, রেখে সে স্টাডি করতো, আমিও তাকে দেখতাম। তো এই পর্যায়ে সম্পর্ক খুব ভালো চলতেছিল। তার যত সমস্ত খরচ এগুলা সব আমি বিয়ার করতাম। আমার সব স্যালারি আমার অ্যাকাউন্টে আসতো, আমার অ্যাকাউন্টটা আবার আমার আব্বার কাছেই থাকতো। তো আব্বা কি করতো, আমার স্যালারি আসার সাথে সাথে আমার ওয়াইফকে 7,000 টাকা দিয়ে দিত। এখন আমি বুঝতাম যে হয়তো তার হাত খরচ এটা এনাফ না, তো আমি এক্সট্রা ওর যখন যেভাবে প্রয়োজন হতো আমি ওইটা পূরণ করে দিতাম, কিন্তু আমি এটা ফ্যামিলিকে বলতাম না। বুঝতে পারছি, এটা আমি নিজ থেকেই দিতাম, কখনো 5,000, কখনো 10,000, কখনো 15,000 এইভাবে দিতাম। ডিউটি টাইম ছিল সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, তো মাঝখানে টি ব্রেক থাকতো সময়। টি ব্রেকের জন্য সবাই চা খেতে চলে যেত, কিন্তু আমি চা খেতাম না। আমার কাছে মনে হতো আমি এই টাইমটা আমার যদি বউর সাথে কথা বলি আমার 4 থেকে বেশি কিছু হয়ে যাবে আমার কাছে। তো আমি এরকম নিয়েই তার সাথেই করতাম, সেও এটা এনজয় করতো প্রথম দিকে। এরকম করে চলতো, হয়তো মাসে 1-2 বার একটু কথা কাটাকাটি হইতো, কিন্তু সেটা কোনো সিরিয়াস পর্যায়ে না। কিন্তু আমি আবার কি করতাম নিজের থেকেই, যে আমার যখন একটু পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে মনে হইতো যে একটু চিল্লাইছি, তো হয়তো হ্যাঁ নিজেরই খারাপ লাগতো, আমি আবার ফোন দিয়ে সরি বলতাম। সে সরি বলার অভ্যাসটা তার নাই, এটা যে সে বলবে হ্যাঁ এটা থাকে না, এটা অভ্যাসটা নাই তার, এরকম ছিল। তো আমি সরি বলে নিজের থেকে এটাই করে নিতাম। তো আমার শ্বশুর বাড়ি, তো তাদের কোনো একটা সমস্যার কারণে তারা ব্যাংক থেকে লোন নিছিল, এনিহাউ সেই লোনটা তারা আর শোধ করতে পারছিল না। তো ব্যাংক থেকে অনেক প্রেশার দিচ্ছে। তো ইন দ্য মিন টাইম আমি বললাম যে আমার সুমন্দি যে ভাইকে, যে ভাইয়া আমি আপনার টাকাটা দিয়ে দিচ্ছি, আপনার যখন সময় হবে টাকাটা আমাকে আবার ব্যাক দেন, যেহেতু ব্যাংক অনেক প্রেশার দিচ্ছে, হয়তো বাড়িটা আবার চলে যেতে পারে। তো আমি 90,000 টাকা ট্রান্সফার করি আর 10,000 টাকা বিকাশের মাধ্যমে দিই, টোটাল 1 লাখ টাকা দিয়ে মানে তাদের বিপদটা রে করি। তারা এত খুশি হয়েছিল যে আসলে যে এই মুহূর্তে এইভাবে টাকাটা পাবে, বা আমি যে নিজ থেকে অফার করব, এটা আসলে হ্যাঁ আমাকে তারা মানে এতটাই মানে তখন হলো, মানে আমি নিজেও ইমপ্রেস, আমার কাছে গর্ববোধ লাগছে যে হ্যাঁ এরকম কন্ডিশন থাকা উচিত। তো আমি 9 তারিখে আমি অসুস্থ হয়ে পড়লাম। তো আমি এটা ওয়াইফকে জানাইলাম যে আমি তো অনেক বমি করছি, তো এখন ভালো লাগতেছে না, কাজেও নাই, আমাকে বেড রেস্ট দিছে, তো তোমার সাথে কথা বলি। বলে যে না তুমি ঘুমাও, তোমার ঘুমাইলে একটু ভালো লাগবে। তো আচ্ছা, তার ফোন কেটে আমি ঘুমাই পড়লাম। তো আমি ঘুম থেকে পরের দিন সকালে উঠে দেখি আমার ফোনে শুধু একটা টেক্সট, আর কোনো ফোন নাই। বিস্মিত হলাম যে অসুস্থর কথা শুনে আমাকে করতেছে না, কারণ কি হঠাৎ কি চেঞ্জ হয়ে গেল নাকি। তো আমার মনে তখন অভিমান বা একটু খুব জমে যায়, খুব স্বাভাবিক। হ্যাঁ, আমি আবার ফোন দিই, ফোন দেওয়ার পরে আমি বললাম আচ্ছা আমাকে কি তোমার বিরক্ত লাগে, ভাল লাগে না, বা চাচ্ছ না আমাকে? যদি না চাও তাহলে আমাকে ছেড়ে দাও, বা তুমি নিজের থেকেই করো। ওই সময় আমার অভিমানে আমি এই কথাটা বলে ফেলছি, যদি হ্যাঁ, বাট আমার মনে হয়েছিল কিছুক্ষণ পর যে কথাটা বলা আমার ঠিক হয় নাই। আমি তাকে ফোন দিছি আর ফোন রিসিভ করতেছে না। পরে আমার আব্বার সাথে তার খুবই ভালো সম্পর্ক, তো আব্বা ফোন দিল, তো বললো যে আচ্ছা সরল যা করছে আমি সরলের বিচার করব, তুমি সরলের ফোন দিয়ে কথা বলো, এত দূরে থাকে আমাদেরও টেনশন হয়, কি হয় না হয়। বলে যে না বাবা আমি সরলের সাথে কথা বলবো না। তো একটা পর্যায়ে আব্বা অনেক রিকোয়েস্ট করে, তো একটা পর্যায়ে আব্বা বলেই ফেলে যদি সরলের সাথে সম্পর্ক না রাখো তা আমাদের সাথে থাকবে। এখন উনি বলে যে না থাকলে না থাকুক। এখন 3 দিন পর তার দুলাভাইকে জানাইলাম, তার বড় বোনের হাজব্যান্ডকে। তার বড় বোন হাজব্যান্ড এনিহাও কনভিন্স করে তারপর সে আমার ফোনটা ধরছে। ধরার পর আমি অনেক কান্নাকাটি, ফোনে কেন ফোন ধরো না, আমি থাকতে পারতেছি না, অনেক সরি বললাম যার কখনো এরকম কথা হবে না। তো আচ্ছা, তারপর একটা পর্যায়ে সে নর্মাল আসলো। 20 তারিখে তার এক্সাম হলো, তো এক্সামের পরে আমাদের বাড়িতে যাবে, গিয়ে 1-2 মাস থাকবে, তারপর আমি আবার দেশে আসবো, তারপর ঢাকাতে থাকবো, এরকমই প্ল্যান। তারপর আসার পর বেবি নিব। এখন পরীক্ষা তার ভালো হলো না বেশি একটা, তো এটার কোনো একটা নিয়ে সে আর আমাদের বাড়িতে গেল না, সে জামালপুর তাদের বাসায় চলে গেল। এখন এটা আব্বাকে জানাই নাই, তো আব্বাকেও জামালপুর গিয়ে ফোন দিয়েছে, বাবা আমি জামালপুর চলে আসছি। তো আব্বা একটু অভিমান নিয়ে বলছে আচ্ছা তাহলে
আসতো ভালো কথা, তো থাকো, ভালোভাবে খাওয়া দাওয়া করো, রেস্ট নাও। সে বুঝতে পারছে আব্বা তার সাথে ভালোভাবে কথা, মানে একটু অভিমান নিয়ে কথা বললো, এটা বুঝতে পারছে। তো তারপর সে আর আব্বাকেও ফোন দিল না, ইভেন আমি তখন ফোন দিলাম যে আমি কথা বলতেছি। তো 2 দিন পরে বললাম যে এখন তো 2 দিন হয়ে গেল, তুমি এখন আমাদের বাড়িতে যাও। সে বলতেছে যে না, ঘটনাটা গার্জিয়ান পর্যায়ে চলে গেছে, এখন আর বাড়িতে যাওয়া যাবে না। গার্জিয়ান পর্যন্ত চলে গেছে? হ্যাঁ, এটা আমি বললাম কি গার্জিয়ান পর্যায়ে, এটা কি হলো? তুমি যদি এখন আমার বাড়িতে যাও, এটা তো শেষ। আমার বাড়ি থেকে তো তোমাকে কেউ বকাও দেয় নাই, কোনো গালিও দেয় নাই, বা তোমাকে কোনো ইয়েও করে নাই। বলতেছে না, আমার গার্জিয়ান এখন এটা বলতেছে যে তোমার আব্বা বা তুমি না আসা পর্যন্ত আমাকে ছেড়ে দিবে না। এখন আমি টোটালি শকড, আমি ওইখান থেকে কিছু করতে পারতেছি না। এখন ওর বোন বলতেছে যে সরল, যেহেতু একটা ঝামেলা হয়েছে, এখন হয়তো তোমার বাড়িতে গেলে হয়তো একটু কথা কাটাকাটি হবে, আমার বোন এটা নিতে পারবে না, তুমি যখন আসবা তখন পাঠাবো, তুমি তো 1-1.5 মাস পরে চলে আসতেছো, তখন পাঠাবো। আমি আপুকে বললাম, আপু এটা কি বলেন, তাহলে তো ঘটনা আরো বড় হয়ে যাবে, যে এখানে আপনারা আরো থামাবেন যে এটা যাতে বড় না হয়, তো এটা এরকম করছেন কেন? তো আর গেল না। দেখলাম যে আসলে ও আমার কাছ থেকে ডিস্টেন্স বাড়াচ্ছে। আমি ফোন দিই, সে বিরক্ত হয়, আমার উপরে রাইগে কথা বলে, বা আমার ফোন ধরতে চায় না, মানে চিল্লায় কথা বলে, কেন ফোন দিছি, বারবার কেন ফোন দিই, সারাদিন এত কথা বলতে হবে। বললাম আগে নয় পড়াশোনার একটা চাপ ছিল, এখন তো পড়াশোনার চাপ নাই, এখন তো তুমি টোটালি ফ্রি, 24 ঘন্টায় ফ্রি। না, এত সময় তো কথা বলতে পারবো না তোমার সাথে। কিন্তু আমি এটা নিতে পারতেছি না শিপে, কারণ আমি শিপে তখন এতটাই মেন্টালি প্রেশারে ভেঙে পড়ি। আমি ধরেন যখন শিপ চালাই, যখন এই যে নেরো চ্যানেলে যায়, তখন কিন্তু একদম স্টিয়ারিং এর দিকে একদম মনে করেন চোখের পলক মানে একদম ঘোরানো যায় না। ওই মুহূর্তে আমার মাথার মধ্যে যখন এই টেনশন যে আমার ওয়াইফ কথাই করতেছে না, চ্যানেল বলতে যে জাহাজ এবং স্পেস খুব কম, কতটুকুর মধ্যে জাহাজ থেকে যেতে হয় 1 ডিগ্রি এদিক সেদিক হলেই করবেন নাকি আপনার, আমার এই মাথার মধ্যে এটা 1 ডিগ্রি এদিক সেদিক হলেই জাহাজ ডাঙায় উঠে যাবে। তো আমি এইটা নিতে পারতেছিলাম না। আমার ওয়াইফকে বলতেছি যে আমি এটা পারতেছি না, আমি ডিউটি পারতেছি না। আমি মাঝে মাঝে প্রক্সি নিতাম, আমার কোনো কলিগকে পাঠাইতাম যে আমি পারতেছি না, তুমি একটু যাও। তো মানে এইটা আমি ওয়াইফকে বোঝাইতে পারতাম না। সে বলে যে তুমি আগে আসো, আসার পর আমার কথা হবে তোমার সাথে, তারপর আমি থাকতে না পেরে সাইন অফ দিলাম লেটার যে আমি বাড়িতে চলে যাব। এখন ও আসবে না এয়ারপোর্টে। আমি এটা ফ্যামিলিরা বলতে পারতেছি না যে আমার ওয়াইফ, আমি বাড়িতে যাব 9 মাস পর, আমার ওয়াইফ বাড়িতে নাই, এয়ারপোর্টে আসবে না। আমি কিভাবে এটা আমার ফ্যামিলিকে বলবো যে আমি তাহলে বাড়িতে যাচ্ছি? আমার ফ্যামিলিকে আমি বলি না যে আমি বাড়িতে যাচ্ছি, আমি টোটালি হাইড রাখলাম যে তাদের কাছে একটা সারপ্রাইজ দিব এরকম। কিন্তু আমার ওয়াইফ এটা পুরাটাই জানে। আমার ওয়াইফের ফ্যামিলিকে বললাম, হ্যাঁ তারা বলে যে হ্যাঁ তোমার ওয়াইফ যেটা বলে ওইটাই, এখন ও তো অ্যাডাল্ট, আমরা কিভাবে বোঝাবো, এরকম একটা গা ছাড়া ভাব। বাড়িতে গেলাম, সবাই সারপ্রাইজ, আমি চলে আসছি। মা বলতেছে যে তাহলে বউকে বলিস না? আমি বলি না, সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বলি নাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই 7টার দিকে আমি সরাসরি চলে গেছি সে তার বোনের বাসায়। হ্যাঁ, সে যে অভিযোগগুলো দিতে চাচ্ছিল, তো তার বোনকে আমি বললাম, তার বোন বলে এগুলো তো তোমাদের নর্মাল একটা ব্যাপার, এটা তো তোমরাই নিজেরাই করবো। আমি বললাম হ্যাঁ, তো আমি তো এটাই যাচ্ছি, তো কিন্তু ও শুধু গার্জেন পর্যায়ে নিয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে সে আমাকে কন্ডিশন দিলে যে আমি তোমার বাড়িতে যাব যদি তুমি আমার 4টা শর্ত মেনে নাও। কি শর্ত? যে আমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতে হবে, আমি বেবি নিব 5-6 বছর পর, দেন আমি তোমার সাথেই যে লাস্ট 1 মাস যেভাবে কথা বলছি আমি এইভাবেই কথা বলবো, অত বেশি কথা বলতে পারবে না। না মানে রাইগে যে তার এটাই তার আসল নেচার বা আসল রাইগে যে কথা বলে এখন রাখো, পারলাম না, হ্যাঁ পারলাম, হ্যাঁ বলতেছে এটাই তার আসল নেচার। আমি আগে যা ছিলাম সেটা আমার আসল ছিল না। আমি তার 3টা মেনে নিলাম, শুধু বললাম না তুমি যেন বেবিটা একটু কনসিডার করো, 1-2 বছরের মধ্যে বেবিটা নেও, তোমার পড়াশোনা, তোমাকে প্রাইভেটে পড়াবো, আমি প্রয়োজনে আমার পুরো ফ্যামিলি আমি ঢাকায় মুভ করাবো, যে বেবিটা নিলে আমার মা ওরাই দেখাশোনা করবে, তুমি শুধু একটু বেবিটা নাও। না, এটা 5-6 বছর আগে কোনোভাবেই সম্ভব না। তার ভাই তাকে হেল্প করছে, মানে একটু ধমক দিল যে কোনোভাবে যেন এটা হয়, কিন্তু সে তার ভাইকেও মানলো না। ও আরেকটা কথা, যে আমার যে ওয়াইফ সেটা হিসেবে আমি কোনো স্বীকৃতি পেলাম না। ইভেন তার হাতটা পর্যন্ত আমার টাচ করার অনুমতি দেয় নাই সেদিন। আমি এতদিন পর গেছি, আমি তো যাওয়ার সাথে সাথে চিল্লাই যে আমি তার জড়াই ধরতে গেছি, সে আমাকে অ্যাভয়েড করে গেছে, জড়াই ধরতে দেয় নাই। ইভেন সন্ধ্যার দিকে আমি একটু তাকে মানে বাসার যে ওদের নিচে গেটের সামনে আসতে বলি, ওইখানে আসলো। আমি এক প্রকার একটু মানে ফোর্স করে আমি তাকে জড়াই ধরতে যাই, সে আমাকে লাথি মারে। আমি এটা কোনোভাবেই তখন আর কনসিডার করতে পারি নাই যে এটা কি, আমি ওয়াইফের কাছ থেকে এটা কি পাচ্ছি। আমি ওই মুহূর্তের কথাটা আমি আসলে এখনো ভুলতে পারি না। তারপর সে আসলো না আমার সাথে। তারপর আমি একটা সময় বললাম ভয় দেখানোর জন্য যে যদি না আসো আমি কিন্তু তোমাকে ডিভোর্স লেটার দিব। তার মধ্যে কোনো ফিল নাই, যে হয়তো ভয় পাবে লেটার গেলে 3 মাসের একটা যে দিলে হয়তো সে বুঝতে পারবে, তখন আবার চেঞ্জ তো করা যায়, আসবে। আমি ডিভোর্স লেটারটা পাঠাইলাম, গ্রহণ করে নাই। না করার বদলতে সে আমাকে আদালতে আমার নামে মামলা দেয়, 2 লাখ টাকার যৌতুক মামলা, যে
যখন বাড়ি থেকে আসি তখন সব আমার স্বর্ণ গহনা ওরা রেখে দিছে, এগুলো নিয়ে আসতে দেয় নাই। 2 লাখ টাকার যৌতুক মামলা দিছে, আমার মান্থলি স্যালারি 1.5 লাখ। আমি কিভাবে তো আমি তার কাছ থেকে আমি 2 লাখ টাকা যৌতুকই করবো? আমি নাকি ওই 22 তারিখে ওদের বাসায় গিয়ে আমি অনেক চিল্লাচিল্লি করছি। আপনার প্রতি কোনো অত্যাচার বা কিছু এমন কোনো এলিগেশন দিয়েছে মেয়ে? হ্যাঁ, আমি শারীরিক মানসিক নির্যাতন করি। আমি তো তাকে নিতে চাই, আমি ওই সময় ম্যাজিস্ট্রেটের সামনে তার পাটা পর্যন্ত ধরছি যে তুমি ফিরে আসো সংসারে। সে আমাকে শর্ত দেয়, আমি যদি আমার ব্লাড কানেকশন ত্যাগ করে যদি আমি যেতে পারি তার বাসায়, যে ঘর জামাইয়ের মধ্যে থাকতে পারি, তাহলে সে অ্যাকসেপ্ট করবে। বর্তমানে কি অবস্থা? মামলা কি পর্যায়ে আছে? মামলা আমি শেষ। আমি ওই যে তার যে 3 লাখ টাকা যে আমার ছিল দেলমোহর, সেটা দিয়ে আমি মামলা থেকে বের হয়ে আসতে চেষ্টা করছি, যে ওটা শোধ করে আমি মামলা থেকে বের হয়ে আসি। কিন্তু এখন পরের ঘটনাটা যেটা আমি জানতে পারি, তার একটা ছেলের সাথে রিলেশন ছিল বিয়ের আগে রাত্রেও কথা বলছে। পরে আমি তার ওই ছেলের ওয়াইফের কাছে আমি যোগাযোগ করলাম ফেসবুক থ্রুতে। তো ছেলের ওয়াইফ তো উনি কান্নাস্বর কণ্ঠে বলতেছে যে আমার ওয়াইফের আপনার এক্স ওয়াইফের সাথে আমার স্বামীর পরক্রিয়া যে তারা এখনো চলছে, যে তারা ঢাকা গিয়ে 3 রাত থাকছে বউ হিসাবে নিয়ে গিয়ে। তো তাদের যে ব্যক্তিগত ছবিগুলা তারা ঢাকা এসে থাকছে আপনার হোটেলে, তারপর এই যে কমলাপুর। আপনার কাছে পাঠাইছে এগুলো? হ্যাঁ, আমার কাছে এগুলা পাঠাইছে, আমার কাছে আছে এগুলা। হ্যাঁ, ওনার বউটা প্রেগনেন্ট ছিল তখন 8 মাসের। তো ওনারও কি অবস্থা, আমি তো ছেলে মানুষ নিতে পারতেছি। কি অবস্থা সরল আপনার এখন? বাদ দেন তো এর গল্প, যা বুঝার বুঝছি। এখনো কি ফিল কাজ করে নাকি? ফিল ভালোবাসা যেটা এটা থেকে যাবে আজীবন, কিন্তু এখন যেটা ঘৃণা, এখন তো ভালোবাসাটা আসে ঘৃণার চোখে। বাট আমার ওই ফিলগুলা থাকে যে এরকম যে তুমি আসলে ছেড়ে যেতে চাইছিলা, আমি তোমার রাস্তাটাকে আমি সহজ করে দিছি। আমি তোকে এতটা ভালোবাসছিলাম, এতটা সম্মানের চোখে, এতটা তোকে আমি প্রায়োরিটি দিছিলাম আমার জীবনে, যে আসলে আমার জীবনের থেকে তখন মনে হইতো যে না, তুই আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট। কিন্তু আমি এই ছবিগুলা দেখার আগ পর্যন্ত আমি চাইছিলাম তুই আমার কাছে ফিরা। ইভেন এটা আমি তোর ফ্যামিলিকেও জানাইছি। বাট ছবিগুলা দেখার পর তোদের এই অন্তরঙ্গ দৃশ্যগুলা, তোর প্রতি আমার এতটা ঘৃণা আসছে যে এতটা বেবিচারী তুই হবি, আমার এটা কল্পনার বাইরে ছিল। তারপরও আমি চাই যে তুই যেখানে থাক ভালো লাইফটা লিড কর, এই বেবিচার থেকে তুই বেরিয়ে আয়। আমি চাই তুই ভালো একটা জীবনে আয়। বাট এরকম তুই আমার সংসারটা নষ্ট করছস, এটা আমার পক্ষ থেকে অভিশাপ। কিন্তু তুই আরেকটা মেয়ের যে জীবন, তার বউ আছে জানা সত্ত্বেও তুই তার সাথে এরকম বেবিচারী একটা কাজ করলি, এটা তুই তোর আল্লাহকে তুই জিজ্ঞাসা করবি যে এটা তুই মাইন্ড থেকে যে তুই এটা ঠিক করছস কিনা। যে আরেকটা মেয়ের সংসারে গিয়ে তুই যে ভালো এটা করলি, ওই মেয়েটা তোকে যে অভিশাপ দিবে সেটা তুই কিভাবে কোলাইতে পারবি? এটা তোর কাছে আমার প্রশ্ন থাকলো। আর কি বলবো, আমার আসলে তোকে নিয়ে আর ভালোবাসা থাকবে, কিন্তু তোর যে ঘৃণাটা তোর প্রতি, এটা আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার মনের মধ্যে বয়ে বেড়াবে। গোটা সমাজ পিছবাসে পচে যাচ্ছে, ধ্বংসের একদম কিনারে দাঁড়ায় আছে। এই পরকীয়া আর এই ব্যভিচার পচায় ফেলতেছে গোটা সমাজকে। অসম্ভব রকমের ধিক্কার। এই সমাজটাকে ঘুরিয়ে দাঁড় করানোর যেভাবে হোক চেষ্টা করতে হবে। এ সমাজ আমার, এ সমাজ ওর, এ সমাজ আপনার, যারা দেখতেছেন আপনাদেরও। ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। এই নোংরাদের হাতে সমাজের কিনারা তুলে দেওয়া যাবে না। এই সমাজটাকে ধসিয়ে দিতে পারি না। আমাদের 14 পুরুষের লেগেসি এই বাঙালি সমাজ, এটাকে আমরা নষ্ট করে দিতে পারি না। বিদায় নিচ্ছি আজ। আর আপনাদের জন্য বলে রাখা ভালো যে আমরা যা শুনেছি তার কাছ থেকে শুনেছি, বাকিটা যদি আপনারা বলতেই চান অবশ্যই স্টুডিওতে এসে কথা বলতে পারেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।